ভারত বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ। তবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগে আস্থা রাখে ভারত। আর রাইট নাও বাংলাদেশের সাথে সম্পর্কের নানান অবনতিও মেনে নিতে রাজি আছে, কিন্তু শেখ হাসিনা ইস্যুতে কোনো ধরনের বক্তব্য শুনতে নারাজ ভারতের সর্বদলীয় যেই রাজনৈতিক দলগুলো আছে। শুধুমাত্র মোদি না, আপনি যদি দেখেন ভারতের রাজনীতি এমনিতে নানানভাবে বিভাজিত, কিন্তু যখনই আওয়ামী লীগ প্রসঙ্গ আসে, মিত্রতার বা বন্ধুত্বের বলেন অথবা ঢাল হিসাবে যতটুকু ভূমিকা রাখা দরকার ততটুকুই কিন্তু রাখছে ভারত। ইভেন আজকের দিনে ডক্টর ইউনূসকে যেভাবে এক ধরনের কৌশলী জবাব দেওয়া হলো, অথবা ওয়ান কাইন্ড অফ, আমি যদি ধরি ওনার সম্মানে এটা কিছুটা হানিই হলো। শেখ হাসিনা ইস্যুতে ডক্টর ইউনূস সাহেব গতকালকে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যটাকে পজিটিভ নেয়নি ভারত। পাশাপাশি ভারতেরও বিভিন্ন ইস্যুতে যেভাবে শক্ত ভূমিকায় গলায় কথা বলেছেন ডক্টর ইউনূস, সেটাও কিন্তু পছন্দ করেনি ভারত। আর রিয়াকশনটা কি দিছে দেখেন। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে একটা দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সীমান্ত হত্যা এবং তিস্তার পানি বন্টন সহ বিভিন্ন ইস্যুতে তিনি কথা বলেছেন। এখন প্রায় গোলাম হয়ে থাকে একটা রাষ্ট্র হঠাৎ করে এভাবে তাদের মালিকানা দাবি করা যখন বক্তব্য দিচ্ছে, স্বাভাবিকভাবেই এটা ভারত পজিটিভ নেবে না। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারটিকে ভালোভাবে নেয়নি ভারত সরকার। ভারতের কয়েকটি সূত্র সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে এই তথ্য জানিয়ে বলছে যে এই সাক্ষাৎকারের কারণে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে একটা বৈঠক হওয়ার কথা ছিল ডক্টর ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে। আর সেই বৈঠকটাকেই এবার কি বলা হচ্ছে, সেই বৈঠকে বসতে নারাজি প্রকাশ করেছে আপনার নরেন্দ্র মোদীর সরকার বা নরেন্দ্র মোদী। আর বিষয়টা এখন বৈঠকটা হবে না। তো বাংলাদেশ নাকি আবার আমাদের অন্তর্বর্তী সরকার নিউ ইয়র্কে মোদির সাথে ডক্টর ইউনূসের একটা বৈঠকের জন্য আয়োজন জন্য মানে তারা তদবির করছেন বা কথা বলছেন। আমি জানি না যে কেন নরেন্দ্র মোদীর সাথে এইভাবে গিয়া ডক্টর ইউনূসের বা অন্তর্বর্তী সরকারের এরকম আপোষ টাইপের একটি অ্যাক্টিভিটিস করতে হবে, এটা আমার কাছে খুব পছন্দ হয় নাই। তো হিন্দুস্তান টাইমস কি বলছে, জাতিসংঘে মোদির সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের আয়োজন করতে গত সপ্তাহে ভারতকে একটি প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। এ নিয়ে এখনো ভারত থেকে কোনো আনুষ্ঠানিক জবাব আসেনি, কারণ নিউ ইয়র্কে মোদির দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়টিকে এখনো ভারত চূড়ান্ত করেনি। অধ্যাপক ইউনূসের পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত বসে যেসব দিক নির্দেশনা দিচ্ছে সেগুলো উচিত নয়। আর কি বলা হয় যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করবে। ভারতের উচিত বা ভারত সরকারের উচিত যে এই মুহূর্তে শেখ হাসিনাকে চুপ রাখা, বা তাকেও তিনি বলেছেন চুপ থাকার জন্য। ইভেন আওয়ামী লীগ ছাড়া যে অন্য রাজনৈতিক দলগুলোকে ভারত বরাবরই বলে আসে যে এদেশের হিন্দুরা নিরাপদ না, সেই ইস্যুতেও এই ধরনের বয়ান দেওয়ার ব্যাপারে আপনার ডক্টর ইউনূস সাহেব কিন্তু রিয়াকশন দিয়েছিলেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই রিয়াকশনটা ভারত স্বাভাবিকভাবে, আমি একবারই বলছি যে প্রায় গোলামে পরিণত হওয়া একটা জাতি আজকে ধরেন বর্ডারে যেই ভূমিকা রাখছে, অথবা যেভাবে ভারতের বিভিন্ন ইস্যুতে সরকার তলব করছে, অথবা আমরা রিয়াকশন দিচ্ছি, 53 বছরে এমন রাষ্ট্রপ্রধান আমরা দেখি নাই যে ভারতের চোখে চোখ রেখা নিজের অধিকারের কথাটা বলছে। তো সেইখানে ডক্টর ইউনূসকে যে খুব স্বাভাবিক নেবে না ভারত, এটাই স্বাভাবিক। তবে এভাবে জবাব দিবে সেটাও আমরা ভাবতে পারি নাই। তো আমার মনে হয় যে এত তদবির দরকার কি? যদি ভারতের প্রয়োজন হয় তারা আমাদের সাথে বসবে, সরকারকে প্রস্তাব পাঠাবে, তাদের হাই কমিশন আছে বাংলাদেশে, কিন্তু আমরা কেন তদবির করতে যাব? ডক্টর ইউনূসের জন্য এটা অপমানজনক একটা ইস্যু আমি মনে করি। ওনার পশ্চিমাদের সাথে একটা ভালো কানেক্টিভিটি আছে, সব কিছুই আছে। তবে এখানে ইস্যুটা শেখ হাসিনা ইস্যুটা যতটুকু না, তার চেয়ে বেশি ইস্যু হচ্ছে এবার বাংলাদেশ তাদের নিজস্ব যে হিস্সা বা নিজস্ব যে ধরেন আমি যেটা পাও না, আমার যেটা অধিকার, এই অধিকার আদায়ের যে বক্তব্যগুলা ডক্টর ইউনূসের মুখ দিয়া মানে বের হয়ে গেছে, এটাকে ভারত কিন্তু হজম করতে পারছে না। মাইরি ভাবতেছে হে বা ওপার বাংলায় কি শুরু হলো মাইরি। তা আমার মনে হয় যে ভারতের সাথে মিটিং ফিটিং এগুলো ভারতের দরকার হলে ভারত নিজেরাই করবে। এত আমরা নিজেরা আগ বাড়াইয়া গিয়া নিজেদের ওজন টোজন নষ্ট করার কোনো কারণ নাই। আজ থেকে প্রায় 6 বছর বা 5 বছর আগে প্রথমবারের মতন জাতীয় সঙ্গীত পরিবর্তনের ইস্যুটা সামনে এলো। আপনাদের খেয়াল থাকার কথা, আমাদের সঙ্গীতাঙ্গনের একটা উজ্জ্বল শিল্পী ছিল, যদিও পরবর্তী সময়ে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সে হারিয়ে গেছে, শিল্পী নোবেল। নোবেলের পরপরই বিষয়টা নিয়ে সর্বপ্রথম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যিনি মুখ খুলেছিলেন, সাংবাদিক ইলিয়াস। তিনি জাতীয় সঙ্গীতের বিভিন্ন ইস্যু সমস্যা, মানে বেদাত শিরক অনেক কিছুকে কোটেশন করে একটা কি বলা যায় ভিডিও করেছিলেন যে কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা পরিবর্তন দরকার। আর এরপরেই
মাঝে মাঝে এটা নিয়ে আওয়াজ উঠেছিল, কিন্তু এবার যখন গোলাম আজমের ছেলে আপনার ব্রিগেডিয়ার আজমি তিনি জাতীয় সঙ্গীত পরিবর্তনের ইস্যুতে সরব হলেন, এরপরই এটার পক্ষে বিপক্ষে নানান ধরনের অবস্থান তৈরি হলো। আসলে ফাইনালি সরকার কি ভাবছে, ডক্টর ইউনূসের যেই অন্তর্বর্তীকালীন সরকার, তারা কি জাতীয় সঙ্গীতে হাত দেবে? তবে এখানে একটা জিনিস যদি আপনি খেয়াল করেন, এর আগে জামাত কিন্তু রাজনীতিতে ছিল, ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ তো ছিলই, বা জাতীয় পার্টি ছিল, কিন্তু কখনো কোনো সরকার জাতীয় সঙ্গীত নিয়ে কখনো কোনো মন্তব্য করেন না। বাট রাইট নাও আপনি যদি এই দলগুলোর যারা প্রধান আছে তারা কিন্তু জাতীয় সঙ্গীত নিয়ে কোনো ধরনের নিজস্ব অবস্থান তারা প্রকাশ করছেন না। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা ইনফ্লুয়েন্সার আছেন অথবা বিভিন্ন জায়গা থেকে তারা অবস্থান প্রকাশ করছেন। তো যাই হোক, আসলে ডক্টর ইউনূসের সরকার জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে কি ভাবছেন? না, আজকে আমাদের যিনি সরকারের একজন উপদেষ্টা আছেন, খুবই গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় দেখছেন, আমাদের হেফাজত ইসলামেরই সম্ভবত সাবেক একজন নেতা, তিনি হচ্ছেন আমাদের ধর্ম উপদেষ্টা। তো গেল কয়েকদিন যাবৎ সচিব সহ বিভিন্ন সময় আমাদের ডক্টর ইউনূস সাহেব জরুরি মিটিংগুলো করেছেন, সেখানে সম্ভবত এই ইস্যুটা আলোচনা হয়েছে। এবার এই ইস্যুতে ইউনূস সরকারের অবস্থান স্পষ্ট করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। তিনি বলছেন, তিনি কিন্তু হেফাজতের একজন নেতা, তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার এমন কিছু করবে না যাতে বিতর্ক সৃষ্টি হয়। আজকে রাজশাহী মহানগরীর এক মতবিনিময় সভায় এই ইস্যুতে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে জাতীয় সঙ্গীত পরিবর্তনের ব্যাপারে সরকারের আসলে কোনো ধরনের পরিকল্পনা আছে কিনা, বা বিষয়টা নিয়ে সরকার কি ভাবছে। তিনি বলছেন আপনার কি বলা হয় যে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রায়োরিটির মধ্যে আছে সংস্কার, তবে জাতীয় সঙ্গীত সংস্কারের মতন এই ধরনের সংস্কার তাদের তালিকার মধ্যে নেই। তাদের তালিকার মধ্যে আছে সংবিধান থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যেই ক্ষতিগুলো হয়েছে গত 53 বছর যাবৎ, বা আগামী দিনে সুন্দর একটা বাংলাদেশকে চালাতে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলোতে তারা সংস্কার করছেন। সুতরাং ডক্টর ইউনূস সাহেব এই মুহূর্তে জাতীয় সঙ্গীত পরিবর্তনের ব্যাপারে তার উপদেষ্টারাও কেউ কিন্তু মতামত দেয়নি, বা এটা নিয়ে কোনো ধরনের পরিকল্পনা বা চিন্তা ভাবনাও নেই। তো প্রশ্ন হচ্ছে যে ধরেন অন্তর্বর্তী সরকারের পর যদি বিএনপি ক্ষমতা এসে তারা কি জাতীয় সঙ্গীতে হাত দিবে? আজকের দিনে ডেট দিয়ে লিখে রাখেন জীবনও হাত দিবে না। ধরেন জামাত যদি ক্ষমতায় আসে তারা কি জাতীয় সঙ্গীতে হাত দিবে? তাও লিখে রাখতে পারেন কখনোই জাতীয় সঙ্গীতে হাত দিবে না। এখন একটা বিষয় হয়ে গেছে কি, ধরেন বাংলাদেশ আওয়ামী লীগের পতনে অনলাইনে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা শক্ত ভূমিকা রেখেছিলেন, লাইক পিনাকি ভট্টাচার্য বা সাংবাদিক ইলিয়াস, আরও যারা আছেন, তো তাদের অনেক কিছু কিন্তু এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন বা সেখানে উপদেষ্টারা আছেন, তাদের অনেক ডিমান্ড কিন্তু সেখানে পরিপূর্ণ হচ্ছে না। ইভেন এই মুহূর্তে সরাসরি কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য তারা ডক্টর ইউনূস সরকারের নানান সিদ্ধান্ত নিয়েও তারা কিন্তু একের পর এক ভিডিও বানাচ্ছেন, সমালোচনা করছেন। আর সেক্ষেত্রে সাংবাদিক ইলিয়াস তিনি আবার একটু ব্যতিক্রম। বাট জাতীয় সঙ্গীত ইস্যুতে ফাইনাল অ্যান্সার হচ্ছে যে যতই ব্যাখ্যা দেন, যুক্তি দেন, জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে না। আর আমিও ব্যক্তিগত জায়গা থেকে আসলে জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে না, কারণ হুট করে একটা গান আসবে, এটার মধ্যে ফিলই আসবে না। ছোটবেলা থেকে যেটা শুনে বড় হয়েছি, এটা আসলে পরিবর্তন করতে গেলে জানি না যে অনুভূতির জায়গাটা কি হবে। তা আমার কাছে মনে হয় যে দেখেন, এই দেশের মানুষ আমরা এমনি বাটপার চোর চিটার শিরকে ভরপুর, মানে বন্যার সময় আমাদের কুমিল্লাতে দেখছি দাড়ি রাখি, আমরা সবই করি, মানে এখানে আসলে আমাদের নৈতিক চরিত্রেরও অনেক অধপতন আছে। তো সেখানে জাতীয় সঙ্গীতের মানে অনেক প্রশ্ন সামনে আসছে, বাট আমি ওইটার পক্ষে না।